নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা কন্টেন্টগুলো দেখবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে লাইক করুন আর শেয়ার করুন। কারণ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা ধাপ শেষ হয়েছে। সেই ধাপটা আমরা জিতে গেছি। সেকেন্ড ধাপ হবে আমাদেরকে আমাদের হারানো মাটি নাটোর, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা ফিরিয়ে আনতে হবে। নোয়াখালী এগুলো সব ত্রিপুরার অংশ, সেগুলোকে ত্রিপুরাকে ফিরিয়ে দিতে হবে। সিলেট, ময়মনসিংহ এগুলো মেঘালয়ের অংশ, এগুলো মেঘালয়কে ফিরিয়ে দিতে হবে। এটা আমাদের কাজ। কিন্তু আজকের টপিক হলো রাজার পতন। আপনারা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কি হচ্ছে, দেখুন। যেহেতু অভিষেক ব্যানার্জি নিজের মতো বিচার করছে, এটা গণ আদালত, এটা কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার নয়, এটা গণ আদালতের বিচার। তাই গণ আদালতে যারা আছেন, আপনারাই বলুন কি করা উচিত। একে ফাঁসি দেওয়া উচিত না একে যাবজ্জীবন কারাদণ্ড দেশ থেকে বের করে দিন। কোনটা আপনারাই গণ আদালতে বলুন কোন কাজটা করা উচিত। আমি অন্য দেশে যাবো না, আমি ভারতে যাবো, আমার বাংলাদেশে করে হেরে গেলে আমরা বুঝতে দেবে পরিষ্কার করি। যাবো না। জয় জয় আপনাদের বিচারে আদালতে অভিষেককে এই দেশ থেকে ও ভারতকে চ্যালেঞ্জ করেছিল, তাই এই ভারত থেকেই ওকে বিচারিত করা হলো গণ আদালতে বিচার। আগে এই ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হবে, তারপরে ভারত থেকে বিচারিত হবে। আমি বাংলাদেশ যাব না, ওরা কে আছিস বাচ্চা পিসি কোথায় গেল রে? এই দড়িতে পড়িয়েছে অফিসে। এই পুলিশ বাঁচা, পুলিশ অ্যারেস্ট, অ্যারেস্ট পুলিশ, পুলিশ অ্যারেস্ট, 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 অ্যারেস্ট। এই ডিজে, এই ডিজে, ডিজে জয় বাংলা বলতে পারলাম। এই বেরোচ্ছে জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মা শ্রীরাম। বাবা কি হয়ে গেল? টপিকগুলো একটু পুরনো, আমার একটু সময় লাগে টপিকগুলো নিয়ে আলোচনা করতে। কিন্তু আমি যেটা বলছি আজকে আজকে যেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, সেটা মৃত্যুর থেকেও ভয়ানক। মানুষ মরে গেল, ল্যাটা ঝুঁকে গেল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা জীবন এই অপমান নিয়ে বাঁচতে হবে। সারা জীবন অপমান নিয়ে বাঁচতে হবে। তৃণমূল যে বাঙালি জাতীয়তাবাদী সৃষ্টি করার চেষ্টা করেছিল, করে ভেবেছিল যে বাংলাকে ভারতবর্ষ থেকে আলাদা করে, মানে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে কিছু একটা করে নেবো, এটা একটা পরিকল্পনা ছিল। আর এই পরিকল্পনার পিছনে ছিল বাংলাদেশি ডিপ স্টেট এবং আইএসআই এবং সিআইএ। তার মূল কারণ ছিল এই বাংলার খনিজ সম্পদ, বাংলার ফসল এগুলো যাতে করে খুব ভালো করে স্মাগল করা যায়। কিন্তু তৃণমূল একটা জিনিস বুঝতে পারেনি যে আমরা হলাম সবার প্রথমে ভারতীয়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিজেদের আইডল মনে করি, আমরা মাস্টারদা সূর্য সেনকে নিজেদের আইডল মনে করি। আমরা কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ভারত থেকে আলাদা হব না, এটা তৃণমূল বুঝতে পারেনি। যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আর ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলে ইউনিয়ন অফ ইন্ডিয়া কি ছাড়বে? চ্যালেঞ্জ অলওয়েজ অ্যাকসেপ্টেড। ইউনিয়ন অফ ইন্ডিয়া 1971 সালে আমেরিকাকে ফুটিয়ে এসছে। একদম সেই সময় যখন ইন্ডিয়ার কাছে সেরকম কোনো পাওয়ারই ছিল না। ইন্ডিয়ার থেকে পাকিস্তান পাওয়ারফুল কান্ট্রি ছিল, আর তখনও আমেরিকা ছিল ওয়ার্ল্ডের 1 নম্বর পাওয়ারফুল কান্ট্রি। তখনও ইন্ডিয়া, আমেরিকা, পাকিস্তানকে একসাথে থেতলে একটা নতুন দেশ বানিয়ে দিয়েছে, যেটা আমাদের সব থেকে বড় ভুল। আমাদের বাংলাদেশ অকুপাই করে নেওয়া উচিত ছিল, আজকে বাংলাদেশ বিরোধিতা করছে। সেই ইউনিয়ন অফ ইন্ডিয়াকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করেছে, মূর্খের মতো চ্যালেঞ্জ করে দিয়েছে। আর তুমি যখন চ্যালেঞ্জ করেছো ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, তখন ইউনিয়ন অফ ইন্ডিয়া নিজের তন্ত্র ছাড়বে। সে চ্যালেঞ্জ যারা আসবে তারা হলো আইবি, ইডি, সিবিআই, ইন্ডিয়ান আর্মি, সিআরপিএফ, এরা সবাই আসবে, তাই না? এই ছোট্ট জিনিসগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত ছিল। দেখুন, রাস্তায় দাঁড়িয়ে ধমকি মারলে, হুমকি মারলেই আমি কত বড় পলিটিশিয়ান, এটা হয় না। আমাদের এখানে পলিটিশিয়ান হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা। যেমন
এস জয়শঙ্কর স্যার। এস জয়শঙ্কর স্যার উনি আইএফএস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে সিলেক্টেড হওয়ার জন্য কত পড়াশোনা করতে হয় জানেন? ইউপিএসসি ক্র্যাক করে তবে আইএফএস হওয়া যায়। জাস্ট ইমাজিন করুন, এত ডিপ পড়াশোনা করে একজন লোক পলিটিশিয়ান হচ্ছে, আর একজন লোক পশ্চিমবঙ্গে কে কার ভাইপো বলে একটা দলের লিডার হয়ে যাচ্ছে। জাস্ট ইমাজিন করুন। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না গ্রুপ ডি তে কাজ করার পর্যন্ত যোগ্যতা রাখে না। এমনি এমনি বলেননি, অনেক পড়াশোনা করেছিলেন। আর আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধদেব বাবুর কাছে অনেক কিছু শেখার আছে। কেন জানেন? যখন বুদ্ধদেব বাবু হেরে গেছিলেন, দেখুন হার জিত একটা ইলেকশনে কিংবা একটা লড়াই খুব নর্মাল ব্যাপার, কিন্তু হেরে যাওয়ার পরেও পুরো পশ্চিমবঙ্গ বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মান করতো। আর আমিও করি, এক্সট্রিমলি ভাবে সম্মান করি। আপনি একটা কথা বলেন, সিপিএম যে আছে, আমি সিপিএম দলটাকে সেরকম করে পছন্দ করি না, কারণ সিপিএম দলও কম্প্রোমাইজ হয়ে গেছিল এই আইএসআইআর বাংলাদেশি ডিপ স্টেটের থ্রু দিয়ে। বাট বুদ্ধদেব ভট্টাচার্য উনি কম্প্রোমাইজড হননি। যেহেতু উনি কম্প্রোমাইজড হননি, সেই জন্য উনাকে হারিয়ে টিএমসি কে আনা হয়েছিল। বুঝতে পারছেন তো আসল খেলাটা কি? বুদ্ধদেব ভট্টাচার্য কম্প্রোমাইজ হননি, সেই জন্য উনাকে হারিয়ে টিএমসি কে আনা হয়েছিল। এবং টিএমসি আসার পর কি করেছিল ভাবুন। যারা 2006 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় নেমে নেমে লড়ে 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 টিএমসি জিতিয়ে আনলো, টিএমসি জিতার পর এই 2012-13 সালের পর থেকেই সমস্ত চাকরি পরীক্ষা বন্ধ করিয়ে দিল, সমস্ত ভদ্র জ্ঞানী লোক থেকে টিএমসি দল থেকে সরিয়ে দিল, আর আনলো কাদেরকে? শওকত, তো মাচ্চর, কিরণ বসু যা গ্রেফতার হয়েছে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদেরকে সমস্ত ভদ্র জ্ঞানী লোকদেরকে সরিয়ে দিয়ে সমস্ত ছাপরি চোর লোকদেরকে এনে বসালো, টিএমসি বসালো। এবার টিএমসি কি নিজে বসালো? টিএমসি বসায়নি, বসাইছে আইএসআই, লোগোটা দেখতে পাচ্ছেন সাইডে, বসিয়েছে বাংলাদেশের ডিপ স্টেট, যাতে করে তারা বাংলাদেশের এজেন্ডা সার্ভ করতে পারে। এই সামান্য জিনিসটা আমাদের বুঝতে সময় লেগে গেছে অনেক অনেক বছর, যার ফলে আমরা আমাদের জীবনের 15 বছর নষ্ট করে দিয়েছি। কিন্তু বুঝেছি, আর যখন বুঝেছি তখন আমরা 92% ভোট দিয়েছি। আইএসআই কে বলে দিয়েছি যে এখনো বাঙালি থেকে ভারতীয় জাতীয়তাবাদ তোমরা সরাতে পারোনি। ম্যাকবেথ পড়েছেন? ম্যাকবেথ, ম্যাকবেথ যখন রাজা হয় না, রাজা হওয়ার পর ওর মনে না অনেক সন্দেহ বাঁধে, অনেক সন্দেহ বাঁধে। তখন কি করে ম্যাকবেথ? যে চারপাশের সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে সরিয়ে ছাত্রীদেরকে বসায়, আর সেই ছাত্রীগুলো হয় ম্যাকবেথের পতনের কারণ। ঠিক সেটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কম্প্রোমাইজড হয়ে গেছিলেন, কিন্তু এইবার জিতেছি আমরা, ভারতীয় জনতা পার্টি, আইএসআই জিতেনি। আর যার ফলে মানুষ বুঝতে পেরেছে যে মানুষের সঙ্গে কি ধরনের ষড়যন্ত্র করা হচ্ছিল, আর তার প্রতি উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে এই ধরনের কাজকর্মগুলো হচ্ছে। লোকে যাচ্ছে, প্রতিদিন গাল দিচ্ছে, প্রতিদিন কিস্তি খাওয়ানি মারছে, এভরিডে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি খাওয়ানি মারছে না, এটা মারছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে থাকা ডিপ স্টেটকে, আইএসআই কে, বাংলাদেশি ডিপ স্টেটকে গালি খাচ্ছে। বাংলাদেশের ডিপ স্টেট গালি খেয়েও কিছু করতে পারছে না। এটা ছিল আসল খেলা, আর এটাই ছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পতনের মূল কারণ। ওনার যোগ্যতা গ্রুপ ডি কাজ করারও নেই, আর উনি এখন যে পরিস্থিতিতে আছেন, অনেক টাকা কামিয়ে নিয়েছেন, ওনার জীবন চলে যাবে। কিন্তু ওনারা যদি বলি যে একটা রাস্তার ঠেলাতে রুটির তরকা বানিয়ে জীবন অতিবাহন করতে পারবেন না, এইটুকু সামান্য জিনিস উনি করতে পারবেন না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ত্রী, উনি কোথাকার? ওনার বাড়ি কোথায়? উনি কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন? এটা খুব জানার আমার ইচ্ছা আছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা আমার খুব জানার ইচ্ছা আছে। আপনারা জানুন, যদি জেনে থাকেন কমেন্টে লিখুন তো উনি কে। চলুন, ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, আপনারা আপনাদের চারপাশে হয়ে ঘটে যাওয়া ষড়যন্ত্রগুলো বুঝবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে ষড়যন্ত্রের আমরা বাঙালিরা শিকার।
আশা করি বোঝাতে পেরেছি। আর যদি বুঝে থাকেন, যদি মনে হয় যে একটা সাবস্ক্রাইব করার যোগ্যতা রাখি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।